এই আলিপুর বোমা মামলার জন্য নরেন্দ্রনাথ গোস্বামীর হত্যা হয়, আশুতোষ বিশ্বাসের হত্যা হয় এবং শামসুল আলমের হত্যা হয়। আর তারই সঙ্গে ঔপনিবেশিক সরকার কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, চারুচন্দ্র বসু এবং বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের ফাঁসি দেয়। এই এতগুলো খুন এবং এতগুলো সরকারি ফাঁসি এবং তার সাথে বহু মানুষের দ্বীপান্তরের সাজা যে যুক্ত ছিল, সেটি পুরোপুরিভাবে আলিপুর বোমা মামলা। 1902 সালে যে অনুশীলন সমিতি গড়ে উঠেছিল তার প্রধানত দুটি মুখপাত্র ছিল, একটি বন্দে মাতরম যা ইংরেজি ভাষাতে লেখা হতো, আর অপরটি যুগান্তর যা বাংলা ভাষাতে লেখা হতো। আর এই দুটি পত্রিকার মাধ্যমে তারা বাংলা এবং ঔপনিবেশিক ভারতের প্রত্যেকটি রাজ্যে তাদের বৈপ্লবিক চিন্তাভাবনা এবং বৈপ্লবিক মানসিকতার লেখালেখি ছড়িয়ে দিয়েছিল। আর এই বন্দে মাতরম পত্রিকার একটি বিরাট অংশের লেখক ছিলেন অরবিন্দ ঘোষ। তিনি যে সকল লেখালেখি করেছিলেন তাতে ঔপনিবেশিক সরকারের মনে হয়েছিল যে তার লেখা প্রধানত রাজদ্রোহিতামূলক। সেই কারণেই অরবিন্দের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করে ঔপনিবেশিক সরকার, আর বিপিনচন্দ্র পালকে সরকারের পক্ষ থেকে সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়। বিপিনচন্দ্র পাল সেই সাক্ষ্য দেওয়ার অনুরোধ না রাখাতে তাকে আদালত অবমাননার দায়ে হাইকোর্ট চত্বরে নিয়ে আসা হয়। এবার যখন তাকে নিয়ে আসা হয়েছে তখন প্রচুর পরিমাণে জনগণ সেই হাইকোর্ট চত্বরে সমবেত হয়। সমবেত জনগণ এক প্রকার বিরোধিতামূলক পরিবেশ তৈরি করে, আর সেখানে সার্জেন্টরা প্রচুর পরিমাণে লাঠিচার্জ করে এবং জনগণকে আর কি চারিদিকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে। এবং সেই জায়গাটাতেই সুশীল সেন নামে একটি 15 বছরের যুবক ছিল। পুলিশ তার উপরে লাঠিচার্জ করে এবং যার ফলে সে রেগে গিয়ে পুলিশকে একটি ঘুষি মেরে দেয়। সেই সময়ের ম্যাজিস্ট্রেট ছিলেন ডগলাস কিংসফোর্ড এবং তিনি এই সুশীল সেনকে 15 ঘা বেতের বাড়ি মারার কথা বলেন এবং যতবারই সুশীল সেনকে ওই 15টা ঘা বাড়ি দেওয়া হয় বেতের, ততবারই সে বন্দে মাতরম বলে ওঠে। আর যা এই বিপ্লবীদের খুব কষ্টকর বা খুব কষ্ট লেগেছিল এবং সেখান থেকেই বিপ্লবীরা সিদ্ধান্ত নেয় যে ডগলাস কিংসফোর্ডকে তারা ইহলোক থেকে পরলোকে পাঠিয়ে দেবে। সেই কারণে প্রথমে তারা একটি মোটা গ্রন্থ বা বইয়ের মধ্যে বোমা রাখে এবং সেটিকে র্যাপ করে পার্সেল করে ডগলাস কিংসফোর্ডকে উপহার হিসেবে দিয়ে আসে। কিন্তু সেই পার্সেল আর কিংসফোর্ড খোলেনি। পরবর্তীকালে যখন এই বিষয়টি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট জানতে পারে যে তাকে মারার পরিকল্পনা করা হচ্ছে, তখন তারা সতর্কিত হয়ে যায় এবং ডগলাস কিংসফোর্ডকে মুজাফফরপুরে বদলি করে দেওয়া হয়। যেহেতু বিপ্লবীরা এই সিদ্ধান্ত নিয়েছে যে তাকে ইহলোক থেকে পরলোকে পাঠিয়ে দেওয়া হবে, সেই কারণে বিপ্লবীদের মধ্যে থেকে দুজন অর্থাৎ ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি তারা এই মুজাফফরপুরে চলে যায় এবং 30শে এপ্রিল তারা বোমাটি ছোড়ে রাত্রি 8টা নাগাদ। এবং তাতে কিংসফোর্ড তো সেই জুরি গাড়িতে ছিল না, উল্টো কেনেডি পরিবারের কেনেডির স্ত্রী এবং তার কন্যা মারা যায়, যা আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি আমার মুজাফফরপুর বোমা মামলাতে। আজকে ঠিক তারপরে অর্থাৎ 1 মে থেকে আমার আলোচনা শুরু হবে যা আলিপুর বোমা মামলা। এই আলিপুর বোমা মামলার জন্য নরেন্দ্রনাথ গোস্বামীর হত্যা হয়, আশুতোষ বিশ্বাসের হত্যা হয় এবং শামসুল আলমের হত্যা হয়। আর তারই সঙ্গে ঔপনিবেশিক সরকার কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, চারুচন্দ্র বসু এবং বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের ফাঁসি দেয়। এই এতগুলো খুন এবং এতগুলো সরকারি ফাঁসি এবং তার সাথে বহু মানুষের দ্বীপান্তরের সাজা যে যুক্ত ছিল, সেটি পুরোপুরিভাবে আলিপুর বোমা মামলা। 30শে এপ্রিল মুজাফফরপুরে এই ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকির ছোড়া যে বোমের ঘটনা, সেটি 1 মার্চ টেলিগ্রাফের মাধ্যমে খবর হয়ে আসে। আর অরবিন্দ ঘোষ যখনই সেটি জানতে পারে তখনই তার ভাই বারীন্দ্র কুমার ঘোষকে জানিয়ে দেয়। বারীন্দ্র কুমার ঘোষ তিনি ছিলেন মুরারিপুকুরের বোমার কারখানায়। তিনি যখনই জানতে পারেন তখন অতটা গুরুত্ব দেননি এবং হালকার ওপরে
কিছু অস্ত্রশস্ত্রকে মাটি চাপা দিয়েছিল, যা সদ্য মাটি চাপা দেওয়াতে বোঝা যাচ্ছিল। এবং পুলিশেরা ধরপাকড় যখন শুরু করে তখন তারা এই মুরারি পুকুরে পৌঁছে যায় এবং সেখান থেকে এই সকল অস্ত্রপাতি তো উদ্ধার করেই এবং তার সাথে প্রায় ৩৯ জন বিপ্লবীকেও গ্রেপ্তার করে এবং শুরু হয় এই আলিপুর বোমা মামলা। ১ মে এই সকল বিপ্লবীদেরকে ধরা হলো। প্রাথমিক শুনানি শুরু হয় লিওনার্ড বার্লির কাছে। তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং প্রাথমিক পর্যায়ের বিচারক। তিনি আলিপুর বোমা মামলার প্রাথমিক তদন্ত এবং তার বিচারের পরিচালনা করেছিলেন। তার আদালতেই রাজসাক্ষী হয়েছিলেন নরেন্দ্রনাথ গোস্বামী। এই ক্ষেত্রে একটুখানি বলে রাখা উচিত যে বারীন্দ্র কুমার ঘোষ খানিকটা ভুল করেছিলেন। প্রথমের দিকে নরেন্দ্রনাথ গোস্বামীর কোনোভাবেই ধরা হয়েছিল না, এমনকি হেমচন্দ্র কানুনগোকেও কোনো রকমভাবে ধরা হয়েছিল না। কিন্তু যখন এই ম্যাজিস্ট্রেটের কোর্টে জবানবন্দি দেওয়া হয় তখন বারীন্দ্র কুমার ঘোষ এই নরেন্দ্রনাথ গোস্বামীর নাম উল্লেখ করেন এবং তারপরেই নরেন্দ্রনাথ গোস্বামীকে শ্রীরামপুর থেকে তুলে নিয়ে আসা হয়। বারীন্দ্র কুমার ঘোষ কখনোই অরবিন্দ ঘোষের নাম উল্লেখ করেনি, কিন্তু তিনি হেমচন্দ্র কানুনগোর কথা উল্লেখ করেছিলেন, যার ফলে হেমচন্দ্র কানুনগোকেও দ্বীপান্তরের সাজা ভোগ করতে হয়েছিল। এই আদালতেই যখন বারীন্দ্র কুমার ঘোষ নরেন্দ্রনাথ গোস্বামীর নাম উল্লেখ করেছিলেন, তারপরেই নরেন্দ্রনাথ গোস্বামী একটুখানি রেগে গিয়েই রাজসাক্ষী হতে চেয়েছিলেন এবং অরবিন্দ ঘোষের নাম উল্লেখ করেছিলেন। নরেন্দ্রনাথ গোস্বামী 22শে জুন রাজসাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলেন। এর জন্যেই পরবর্তীকালে তাকে আলিপুর জেলের মধ্যেই খুন হতে হয়েছিল কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসুর হাতে। এবার দেখুন, এই মুজাফফরপুর বোমা মামলা এবং আলিপুর বোমা মামলা নিয়ে বালগঙ্গাধর তিলক তার কেশরী পত্রিকায় একটি প্রশ্ন করেছিলেন, যার 3টি অংশ আছে। প্রথমটি হলো, ভারতবর্ষে বসবাসকারীদের মধ্যে কেন এই বোমার আবির্ভাব ঘটল? দ্বিতীয়ত, যারা এই বোমাটি মারল তাদের ভবিষ্যৎ কী হবে? এবং তৃতীয়ত, যারা এই বোমাটি ব্যবহার করলো তাদের প্রভাব দেশের জনগণের ওপরে এবং ঔপনিবেশিক সরকারের ওপরে কতটা পড়বে। আর এই 3টি প্রশ্ন তার এই কেশরী পত্রিকায় করার জন্য তাকে 22শে জুলাই 1908 সালে পাঠিয়ে দেওয়া হয় মান্দালয় জেলে 6 বছরের জন্য, অর্থাৎ তাকে কারাদণ্ড দণ্ডিত করা হয়। আলিপুর বোমা মামলার প্রধান যে বিচার তা শুরু হয়েছিল আলিপুর সেশন কোর্টে, যার প্রধান বিচারক ছিলেন চার্লস পোর্টন বিসক্রাফট এবং সরকারি আইনজীবী ছিলেন ইয়ার্ডলি নর্টন। বিপ্লবীদের প্রথম দিকের আইনজীবী ছিলেন ব্যোমকেশ চক্রবর্তী এবং পরবর্তীকালে অরবিন্দেরই ক্লাসমেট অর্থাৎ ইংল্যান্ডের কেমব্রিজের কিংস কলেজের ছাত্র চিত্তরঞ্জন দাস। যখন নরেন গোস্বামী রাজসাক্ষী হতে প্রস্তুত হয়েছিল তখন বারীন্দ্র কুমার ঘোষের অজান্তেই কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বোস এরা দুজনে মিলে একটি পরিকল্পনা তৈরি করেছিল। সত্যেন্দ্রনাথ বোস ছিলেন খুব ঠান্ডা মাথার এবং খুব সুন্দরভাবে চিন্তাকারী ব্যক্তি। তিনি যখন দেখলেন যে অরবিন্দের নাম চলে আসছে এই মামলাতে, তখনই তিনি সিদ্ধান্ত নিলেন যে রাজসাক্ষী হতে যাওয়া এই নরেন গোস্বামীকে পৃথিবী থেকে পরলোকে পাঠিয়ে দেওয়া হবে। এবং সেই কারণেই তারা প্রথমে সত্যেন্দ্রনাথ বোস 27শে জুলাই অসুস্থতার ভান করে তিনি জেল হাসপাতালে পৌঁছান এবং তিনি কোনো ক্রমে খবরটা পাঠিয়ে দেন যে নরেন গোস্বামীর সাথে তিনিও রাজসাক্ষী হতে প্রস্তুত। এবং তারই পরে অর্থাৎ 30শে জুন কানাইলাল দত্তও পেটে ব্যথার ভান করে এই জেল হাসপাতালে চলে আসেন এবং এরা দুজনেই কোনো ক্রমে নরেন্দ্রনাথ গোস্বামী পর্যন্ত জানিয়ে দেয় যে তারা রাজসাক্ষী হতে প্রস্তুত এবং তারা এই নরেন্দ্রনাথ গোস্বামীর সাথে একটিবার কথা বলতে চায় অর্থাৎ আলোচনা করতে চায়। এবং তাতে নরেন্দ্রনাথ গোস্বামীও খুবই আনন্দিত হয় যে ঠিকই তো, আমি আমার আরও একজন বন্ধু পেয়ে গেছি। তখন তিনি আসেন এবং হাসপাতালের চত্বরে যখনই
তার সাথে সত্যেন্দ্রনাথ বসুর দেখা হয়। ঠিক সেই সময় সত্যেন্দ্রনাথ বসু ওই বারীন্দ্র কুমার ঘোষের আনা যে পিস্তলটি ছিল তা দিয়েই নরেন গোস্বামীকে গুলি করে এবং কোনো ক্রমে নরেন্দ্রনাথ গোস্বামীকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে দেয় এই গুলির মাধ্যমে। আর এতে যেহেতু কানাইলাল দত্তও যুক্ত ছিল, সেই কারণেই এই সত্যেন্দ্রনাথ বসু এবং কানাইলাল দত্ত এদের দুইজনের জন্যে আবার একটি মামলা শুরু হয় এবং এই কানাইলাল দত্ত তিনি ফাঁসির দণ্ডে দণ্ডিত হন। দিনটি ছিল 10ই নভেম্বর 1908। আর পরবর্তীকালে সত্যেন্দ্রনাথ বোসও এই ফাঁসির দণ্ডে দণ্ডিত হন এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল 21শে নভেম্বর। এবার যেহেতু সত্যেন্দ্রনাথ বসু ছিলেন ব্রাহ্ম সমাজের মানুষ, তাই তার কাছে গুরুদেব অর্থাৎ শিবনাথ শাস্ত্রী এসেছিলেন এবং তিনি শিবনাথ শাস্ত্রীর কাছ থেকে আশীর্বাদ নিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারি যে শিবনাথ শাস্ত্রী যখন বাইরে গিয়েছিলেন তখন তার শিষ্য অর্থাৎ জনগণেরা জানতে চেয়েছিল যে কেমন দেখলেন। সেই সময়ে শিবনাথ শাস্ত্রী বলেছিলেন যে সত্যেন্দ্রনাথের অবস্থা সাধারণ থাকলেও কানাইলাল দত্তকে অনেকটা যেন খাঁচায় বন্দি করা সিংহের মতন গর্জন করছেন এবং ঘুরে বেড়াচ্ছেন। দেখুন, 10ই নভেম্বরের আগে যে মুজাফফরপুর বোমা মামলায় যে দোষী সাব্যস্ত হয়েছিল অর্থাৎ ক্ষুদিরাম বোসের ফাঁসি দেওয়া হয়েছিল তা ছিল 11ই আগস্ট 1908। তাকে ফাঁসি দেওয়া হয়েছিল মুজাফফরপুর জেলের মধ্যে। আর এই 10ই নভেম্বরের ঠিক আগের দিন অর্থাৎ 9ই নভেম্বরে যিনি মোকামা স্টেশনে প্রফুল্ল চাকিকে ধরেছিলেন সেই নন্দলাল বন্দ্যোপাধ্যায়কে শ্রীশচন্দ্র ঘোষ গুলি করে হত্যা করেন। দূর পর্যন্ত আজ আলোচনা করা হলো এবং এর পরের ভিডিওতে অর্থাৎ আলিপুর বোমকেস পার্ট 2তে এর পরের অংশটুকুনি নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণের জন্য ধন্যবাদ।